আপনি আপনার দেশের নিজের দেশের আর্মিকে, নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে, আপনার সভরেন্টিকে সুরক্ষা করবে, তাদেরকে আপনি সুপরিকল্পিতভাবে হত্যা করবেন। 2009 সালে থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না, কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গত 15 বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল, লুটপাটের ফরেন পলিসি। বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে যেই স্টেক হোল্ডারদেরকে তৈরি করেছিল, সে চেয়েছিল দেশের বাইরে পৃথিবীর চারপাশে এবং রিজনালি সে তাদের যারা স্টেক হোল্ডার আছে এই রিজনে, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, এর বাইরে চায়না, এর বাইরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট, আপনি সবাইকে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের স্বার্থে। যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজেকে টিকে থাকার জন্য, দুর্নীতি করে, র্যাব, বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে, ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে। দেখুন, আজকে আমাদের একটা নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে। আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপারে একমত, যে আমাদের একটা রাজনৈতিক কনসেনসাস লাগবে। যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয়, তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস লাগবে। আপনি দেখেন, ভারত বা অন্য যে কোনো দেশে যখন তারা বাংলাদেশের সাথে ডিল করে বা অন্য কোনো দেশের ডিল করে, ফরেন পলিসির ব্যাপারে কিন্তু তারা এক হয়ে যায় মোটা দাগে। কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে আমরা যখন সরকারে আসে তখন আমরা ভিন্ন দিকে আমরা অতিবাহিত হই। আমরা আমাদের দেশের নিজের কথা চিন্তা করি, দেশের কথা কম চিন্তা করি। ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিওপলিটিক্সের একটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এই রিজনে কিভাবে খেলবে, কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে, সেটার একটা পরিবর্তন হয়েছে। এবং আমি এটা বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিকুলার কনভিকশনের কারণে এত 15 বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি, সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে। এই যে একটি পার্টিকুলার দেশের উপরে নির্ভর করতে, পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা, এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। এবং এইটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকে এখানে আমি আর যেটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলতে চাই, যে দেখুন, হাসিনা চলে যাওয়ার পরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে, বিএনপির সাথে। ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো আমাদের সাথে কথা বলেছে, তারা ইনভেস্টমেন্ট করতে চায়। প্রফেসর ইউনূসও কিন্তু সব জায়গায় গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো। বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু এখন সাইড লাইনে বসে আছে, তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে একটি ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং ওই সরকারের পলিসি কি হবে, সে পলিসি গুলো তারা দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে। ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে, কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে, বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে, কারণ হাসিনা ওখানে বসে আছে। হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো। সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না, কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে। কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লিয়ার। বিএনপি ফরেন পলিসি ইজ বেসড অন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ফরেন পলিসি ছিল, এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। অফকোর্স কারোর সাথে শত্রুতা এই গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে কোনো লাভ নাই, কারণ এখন কিন্তু জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর।
অর্থনীতি নির্ভর। তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই, কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে, এবং আমাদের দেশের মানুষকে জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সম্পর্কটা হতে হবে। India হচ্ছে they are worried about the chicken neck, they are worried about seven sisters, they are worried about security, কিন্তু তাদের চিকেন নেকের নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। আজকে বিএনপি পলিসি, ফরেন পলিসিটা কি? যেহেতু আমি বিএনপি কে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল, ইটস প্লুরাল, ইটস মার্কেট ইকোনমি বেসড। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি। আমরা আমাদের ফরেন পলিসি ডেমোক্রেসির উপর নির্ভর করবে, হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে। আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট, ফ্রি ট্রেড আমরা ওপেন করে দিব। দ্যাট ইজ বিএনপি's ফরেন পলিসি, ইট অলওয়েজ বিন বিএনপি's ফরেন পলিসি। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার যখন ইনিশিয়েট করেছিলেন, ওনার যখন স্বপ্ন ছিল, উনি একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা ভিশন নিয়ে সার্ভ করেছিলেন যে এই রিজনের কানেক্টিভিটি, এই রিজনের মানুষের উন্নয়ন, এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন। সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় না। কিন্তু সার্ককে আমাদের আবার, আমি এখানে জোর গলায় বলতে চাই, সার্ক হ্যাজ টু বি রিভাইভড, সার্ককে আমাদের ব্যবহার করতে হবে। এবং আপনি দেখেন, যখন কোভিড এর সময় মোদি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি, সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার সাথে কথা বলছিল, আপনাদের খেয়াল আছে কোভিড এর সময়। তো সুতরাং এই সার্ক হ্যাজ টু বি রিভাইভড। হ্যাঁ, দেয়ার উইল বি লট অফ নিউ স্ট্র্যাটেজিস। ইন্দো প্যাসিফিক আমরা স্ট্র্যাটেজি কিন্তু বিএনপি অফিসিয়ালি একটা সেমিনার করে গত বছর আমরা দিয়েছি ইন্দো প্যাসিফিকের উপর আমাদের স্ট্যান্ডটা কি। বিমস্টেক থাকবে, ব্রিক্স থাকবে, কোয়াড থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিওপলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে, আমেরিকার সাথে চায়নার যে সমস্যা, বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। চায়নাকে সে বলেছে, আচ্ছা সে তো বলেছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট, আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি। কিন্তু আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই, বাংলাদেশের ইউথের গ্রোথ চাই। সেটার জন্য সবচেয়ে বড় যেহেতু আপনার এখানে বেশিরভাগই আমরা 99% ইউথ, আমি এটাই বলতে চাই, ইউথ কানেক্টিভিটি বাড়াতে হবে। আমাদের এই রিজনে, অন্য রিজনে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য ওয়েস্টে যারা ইয়াং জেনারেশন ইউথ আছে, তারা কি চিন্তা করছে, তারা এই রিজন নিয়ে কি ভাবছে, তাদের সাথে আমাদের একটা ইন্টারকানেক্টিভিটি থাকতে হবে। এবং বিএনপি এটা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে। আমি একটি কথা বলতে চাই যে আমি ফরেন নাগরিক কমিটি, আমার ভাই বক্তব্য বলছে যে সংস্কার তো করতে হবে, সংস্কারের দিকে বেশি, কারণ যদি আগে ইলেকশন হয়ে যায় এটা ইন্ডিয়ার লাভ হবে। তো যদি আগে ইলেকশন, আগে পরে কখন হবে ইলেকশন সেটার সময়ের দিকে আমি না যাই, কিন্তু আপনাদের যে কনভেনার পাটোয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন। তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে, যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন? প্রথমত আপনাদের নিশ্চয়ই একটা দল করতে হবে, দল না করে তারপর ইলেকশনে যেতে হবে, ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন, তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই, এবং ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে। এবং ইউনূস সাহেবের উপর আমি 100% আস্থা এবং সম্মান রেখে বলতেছি যে ওনার মোফা, আমাদের যে ফরেন মিনিস্ট্রি, it is a link between Bangladesh and the rest of the world, right? So এই লিঙ্ক এত বেশি কারাপ্ট, মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয়, শুধু 1 নম্বর বদলাইছে, 1 নম্বর চেঞ্জ হয়েছে, বাকি যেগুলো নিচে আছে সবগুলো এখনো ইন্ডিয়ার সাথে কথা বলে, এখনো
ভারতের যারা এজেন্সির লোকজন তো এখন এত অবস্থা খারাপ ছিল, এখন হয়তো একটু কমছে 5 তারিখের পরে, এত অবস্থা খারাপ ছিল যে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ভারতের যে এজেন্সির লোকজনের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগতো, এই অবস্থা ছিল। এখন হয়তো এটা একটু কমছে, কিন্তু এখনো ফরেন মিনিস্ট্রিতে এখন অনেক লোক রয়ে গেছে। এই যে এই 5 আগস্টের পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা সঠিক জবাব দিতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে, ব্যর্থ হয়েছে। এবং এই ব্যাপারগুলোকে আমাদের আরো জোর, ইটস নট অনলি অ্যাবাউট ইন্ডিয়া, এনি কান্ট্রি যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, মিথ্যা কথা বলবে এবং অসত্য কথা বলবে, সেটা তো ফরেন মিনিস্ট্রিকে তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে। সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রি, আমি নাম ধরে বলতে পারি, নাম ধরে আমি শেষ করে দিচ্ছি, নাম ধরে বলতে পারি, কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না। এখানে এখনো অনেক সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে। আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয়, আপনাদেরও বলা উচিত, আপনাদেরও বলা উচিত ইউনূস সাহেবকে যে এদেরকে বের করতে হবে, না হলে বাংলাদেশের কোনো পলিটিক্যাল কনসেনসাস হওয়া অনেক সমস্যা হবে। তো সুতরাং আমি এই কথায় আমি শেষ করে লাস্টে শেষ, আমি জানি টাইম কনস্ট্রেন্ট আছে, আমি এটা বলে শেষ করতে চাই যে আমাদের ফরেন পলিসি হতে হবে ডেফিনেটলি আমাদের ইন্টারনাল যে ডিপ্লোম্যাটিক আমাদের ইন্টারনাল যে পলিসি, অর্থনীতি, ইকোনমি নাম্বার 1 প্রায়োরিটি পেতে হবে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমান অধিকার, এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে। এবং অবশ্যই আমাদের সবার সাথে একটা পলিটিক্যাল কনসেনসাস করে আমাদের সামনের দিকে এগোতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সমাবেত অর্গানাইজিং সেক্রেটারি। আমি শুধুমাত্র উনি যেখান থেকে শেষ করলেন সেখানে একটুখানি একটা নকতা অ্যাড করতে চাই। জাতীয় নাগরিক কমিটি আমরাও সেটাই বলে আসছি, ডায়ালগ, সংস্কারের কোনো বিকল্প নেই, এটাই বোধহয় আমরা অন্যতম মূল মন্ত্র হিসেবে বলে আসি। এবং আবারও উল্লেখ করতে চাই, এটা রিপিট করতে বোধহয় উই উইল নট বি টায়ার্ড, যে সংস্কারের মুখোমুখি আর কিছু দাঁড়ায় না। মানে সংস্কার যদি পিওর সংস্কার হয় সেটা বাংলাদেশিদের উপকার হবে, সেটা রিগার্ডলেস অফ একইভাবে কাজ জেন্ডার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা দুটো প্রশ্ন নিতে চাই, আমাদের যেহেতু সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আপনারা কি কেউ কোনো প্রশ্ন করতে চান? এতক্ষণ ধরে অনেক আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য সব শুনলেন এবং সেখান থেকে নিশ্চয়ই আপনারা পয়েন্টসও নিয়েছেন। আমাদের একেবারে সেই কলোনিয়াল হেরিটেজ থেকে শুরু হয়ে 2024 অবধি যে আলোচনা আমরা হলো, 24ও বলবো না, 25-এর এখন অবধি যে আলোচনা হলো, প্রশ্ন করতে চান একটু প্রিসাইজলি প্লিজ করবেন। এবং অনেকগুলো হাত আমি দেখতে পাচ্ছি, পূর্ব প্রশ্নকর্তা যদি সে প্রশ্ন করে ফেলে দয়া করে রিপিট করবেন না। আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা। তো সেক্ষেত্রে আমরা নাগরিক কমিটি কেউ থাকলে তাকে খুব প্রশ্ন করব যে আমাদের বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক চ্যালেঞ্জকে তার সঠিক জায়গায় নিতে আসলে ওনাদের পলিসি কতটুকু। আমরা যে কথাগুলো শুনতেছি যে স্থানীয় সরকার নির্বাচন, আসলে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যে ফ্যাসিবাদী, যে যাদের পরিচয়হীন ফ্যাসিবাদী যারা রয়েছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় যাদের ভয়ানক রূপ দেখা গেছে, তাদেরকে আসলে কিভাবে ওনারা প্রোটেক্ট করবেন এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা করছে। অনেক ধন্যবাদ। শামসুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটুখানি বাকি যারা হাত তুলেছেন মনে করিয়ে দিই, আমরা যে সেশনটাতে রয়েছি এটা টাইটেল হচ্ছে জিওপলিটিক্যাল শিফটস ইন সাউথ এশিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশের স্ট্র্যাটেজিক পজিশন ইন দ্য ইমার্জিং অর্ডার। আপনারা প্লিজ একটু বিষয় থাকবেন, বিষয় ভিত্তিক, এবং আমাদের বক্তারা যারা বক্তব্য পেশ করলেন একটু বিষয়ের মধ্যে থাকবেন, ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার্ড কোয়েশ্চেন্স যেন না হয় প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ নাগরিক কমিটিকে। আমার প্রশ্ন এখানে যে আমি একজন জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ছিলাম, আমি গুলি খেয়েছি। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমার কাছে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য,
এই ফ্যাসিস্ট শেখ হাসিনার একদম পদত্যাগ করার জন্য। আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, তাহলে আমাদের সংস্কার, যে সংস্কারটা আপনারা বলতেছেন, এই সংস্কারটা কতটুকু টেকসই এবং মজবুত হবে এই গণতান্ত্রিক সরকার ছাড়া। আমরা চাই আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনে আমাদের যে ভোটের অধিকার, আমরা যারা, আমার বয়স 27 বছর, আমাদের যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, আমাদের ভোটের অধিকার কবে আমরা ফিরে পাবো? এর জন্য আমি নাগরিক কমিটির কাছে আমার প্রশ্ন। আমি মোহাম্মদ মেহেদী হাসান, ঢাকা কলেজ। আচ্ছা, আমার কোয়েশ্চনটা হচ্ছে যে, আমি রুবেল হোসেন, আমরা দেখি আমাদের একটা বাস্তব চিত্র হচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্টের সময় আমরা এক একটা বলয়ের দিকে যেতে দেখছি। সেই ক্ষেত্রে আমাদের ফরেন পলিসিটা একটা স্থির অবস্থায় আমরা কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী সময় খুবই কম দেখতে পাইছি আর কি। সেই ক্ষেত্রে আমাদের ফরেন পলিসিটা এমন হওয়া উচিত কিনা যে আমাদের যেই সরকারি আসুক না কেন, আমাদের রাষ্ট্রের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য যে ফরেন পলিসি নির্ধারণ করা থাকবে সেটাই ঠিক থাকবে। আমরা যদি দেখি আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, রাষ্ট্রের মধ্যে সরকার পরিবর্তন হয়, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না, কিন্তু সেটা কিন্তু আমাদের দেশে পরিবর্তন হয়। আমরা কি এমন কোন ফরেন পলিসি চাই কিনা যেটা হচ্ছে সরকার আসলেই পাল্টে ফেলবে বা আরেকটা সরকার আসলেই পাল্টে ফেলবে? এরকম আমরা ফরেন পলিসি চাই, নাকি আমাদের জনগণের কল্যাণে ফরেন পলিসিটা চাই? এটা আমার কোয়েশ্চেন আপনাদের প্রতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ফরেন পলিসি রিলেটেড, আসলে ফরেন পলিসি সবসময় স্টেবল হওয়া উচিত। ফরেন পলিসিতে কন্টিনিউয়াস চেঞ্জ আসতে থাকবে, কিন্তু কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে সেটা যেন বড় প্রভাব ফরেন পলিসিতে না পড়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা আগামীতে যদি আমরা আসলে বাস্তবায়ন করতে চাই, দুটো বড় জিনিস আমাদের করা প্রয়োজন। একটা হলো, এই যে আমার বিজ্ঞ সমালোচক একটা কথা বলছিলেন না, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মোফা যেন আপনার ওই যে নত যেন একটা ইনস্টিটিউশন না হয়। সো নোফা অ্যাজ এ ইনস্টিটিউশন যেন শক্তিশালী হয়, যেন রাজনৈতিক প্রভাবে ওটা দেখে না যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের স্টেট গোলস, মানে আমরা একটা দেশ বা জাতি হিসাবে জিওপলিটিক্যালি কি কি চাই, আমরা একবার যদি ওটা এস্টাবলিশ করতে পারি এবং এটা ব্রডলি প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডারের ভিতরে ছড়িয়ে দিতে পারি, তাহলে সবার উপরে একটা প্রেশার থাকবে যে ওই গোলের পরিপন্থী আপনি যেই রাজনৈতিক দল হন, নির্বাচনে জিতে চান, ভিতরে কাজ করবেন, কিন্তু যেই রাজনৈতিক দল হন ওই গোলের পরিপন্থী আপনি যেতে পারবেন না। সো ওই যে ওই গোলসটা সেট করা ফরেন পলিসি, আর ফরেন পলিসি ইনস্টিটিউট গুলোকে শক্তিশালী করা, আমরা যদি এই দুটো জিনিস করতে পারি, তাহলে আসলে হচ্ছে যে রাজনৈতিক দল আসবে অন্য কারো মতো যেন হয়ে যা ইচ্ছা করবে, এটা আর এত সহজ হবে না। অনেক ধন্যবাদ। এইটা ওয়েল সেড। আমি আমার সাথে একমত হয়ে যে সাপ্লিমেন্ট করতে চাই একটা পয়েন্ট, যে যখনই বাংলাদেশে একটি মানে মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার থাকবে, যে সরকার সবাই কম বেশি সবাই সরকারের, এবং পার্লামেন্টে হবে দায়বদ্ধ একটা পার্লামেন্ট। সব কিছু তো পার্লামেন্ট থেকে পাস হয়, তো পার্লামেন্ট যখন দায়বদ্ধ পার্লামেন্ট থাকবে, স্বচ্ছ পার্লামেন্ট থাকবে, তখন ফরেন পলিসিটাও কিন্তু সর্বজনগৃহীত হবে এবং বারবার পরিবর্তিত হবে না। এটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, বাংলাদেশ হিস্টোরিক্যালি যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে ধারণ করি, আমরা কিন্তু সবসময় ওয়েস্ট নর্ডিক কান্ট্রিগুলা, ওয়েস্ট যারা গণতন্ত্রকে আপহোল্ড করে, মানবাধিকারকে আপহোল্ড করে, তাদের দিয়ে কিন্তু আমরা বেশি আমাদের পার্টনারশিপটা বেশি থাকে অটোমেটিক্যালি। এই জন্য আমাদের কিন্তু ওইটাকে ফোকাস করতে হবে যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমি, যে সবার সাথে ট্রেড হবে, ইকোনমি হবে, দেশের স্বার্থ রক্ষা করে। ধন্যবাদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সালমান তুষারের বলবার রয়েছে, আপনাকে। আমি এক মিনিটের মধ্যে একটা শ্রদ্ধা সামাপ একটা প্রশ্ন করেছেন বা এক ধরনের একটা কথা বলেছেন, আমি এটা আমাদের তরফ থেকে একটা উত্তর দেওয়ার দরকার মনে করছি। যে এটা একেবারেই ভুল ধারণা যে এরকম আমরা কখনো বলি নাই যে নির্বাচন লাগবে না, আপনি অনন্তকাল সংস্কার করবেন, এটা আমাদের পয়েন্ট না। আমরা বলেছি যে আপনি এই গভর্নমেন্ট যখন যে টাইমলাইন বলেছে, এখন তো এটা বোঝাই যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে গভর্নমেন্ট একটা ইলেকশন দিতে চায়, আমরা বলেছি ইটস ফাইন, আপনি এই সময়ের মধ্যে ইলেকশন দেন, কিন্তু এই যে সংস্কারগুলো করবো আমরা বা সংস্কারগুলো করার কথা হচ্ছে, কমিশনগুলো হয়েছে, প্রধান উপদেষ্টা জুলাই চার্টারের কথা বলেছেন, এইগুলো যদি অর্থবহ করতে হয়, মানে এগুলো যদি আসলে মিনিংফুল হয়, তাহলে আসলে
আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, যে গণপরিষদ নির্বাচনে প্রথমে সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করা হবে এবং তারপরে ওই গণপরিষদটাই একটা পার্লামেন্টের রূপ নেবে। যেমন ধরা যাক বিএনপির ৬২ দফা সংস্কার প্রস্তাব আছে, সংবিধান সংস্কার প্রস্তাব আছে, এইগুলো কোথায় করা হবে? যদি এরকম আমরা মনে করি যে এটা নির্বাচিত এই সংবিধানের অধীনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নির্বাচিত সরকার সংসদে গিয়ে ওই সংবিধানের সংস্কারগুলো করবে, এটা হবে না। কারণ হচ্ছে পরের আরেকটা কোনো ধরা যাক ওই আমরা যদি আবার কখনো 2/3 পাই, আমরা যদি দল হয়ে 2/3 গঠন পাই, তখন কিন্তু আমরা বিএনপির ওই সংস্কারগুলোকে বাতিল করে দিতে পারবো যদি আমাদের কাছে 2/3 থাকে। এটা হচ্ছে সংসদের ভেতরে গিয়ে সংবিধান সংস্কার করতে চাওয়ার বা সংশোধন করতে চাওয়ার সমস্যা। এই জন্য আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই সংবিধানের যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, যেটা এখন আর আমাদের বক্তব্য না, শুধু ইটস অফিসিয়াল, এটা আপনারা দেখতে পেয়েছেন যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান সহ বহু মানুষ বলছেন এই সংবিধানের, এবং সেটার আলোকেই সেটার বিরুদ্ধেই অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে। এগুলোকে গণপরিষদে নিতে হবে, গণপরিষদে তুলতে হবে যারা নির্বাচিত। যেমন আমি একটা বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, যদি বিএনপি আগামী নির্বাচনে সংসদ গঠন করে, এটাই যদি হয় বাস্তবতা যে তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তারা সংসদে যাবে, তো তাহলে গণপরিষদে তো তারাই যাবে। তো গণপরিষদের সমস্যা কোথায়? আমরা বলছি যে ঠিক আছে, আসলে আমরা গণপরিষদে যাই, গণপরিষদ হোক এবং সেই গণপরিষদে মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে সেখানে আমরাও থাকতে পারি, এবং যদি আনুপাতিক নির্বাচন হয় সেখানে তো আসলে এটা মিক্সড হবে। তো সেখানে একটা উন্মুক্ত আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্য দিয়ে, বাহাসের মধ্য দিয়ে যে চার্টার আমরা প্রস্তাব করেছি যে জুলাই চার্টারটা করা হবে, সেই চার্টারটাকে গণপরিষদে তোলা হোক। সেই চার্টারটাই হবে আসলে গণপরিষদ বিতর্কের ভিত্তি, এবং সেটা বিতর্ক করার পরে আমরা একটা সংবিধান করব গণভোটের মধ্য দিয়ে, সেই সংবিধান পাশ করা হবে, তারপর ওই নির্বাচিত বডিটাই নিজেকে সংসদ হিসেবে ঘোষণা করতে পারবে। দ্যাটস আওয়ার রোড ম্যাপ। আমরা মনে করি যে এটা করলে, ওই যে এক ভাই প্রশ্ন করেছেন যে সংস্কারগুলোকে কিভাবে টেকসই করবো, টেকসই করার এটাই হচ্ছে পদ্ধতি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ মাচ। আমরা যারাই উপস্থিত লাঞ্চ ব্রেক নেব, তো এখন আর প্রশ্ন নিতে পারছি না, অনেক দুঃখিত। এমনিতে আমরা সময়ের অনেক পার করে ফেলেছি। খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু টপিকে থাকতে হবে। পলিটিক্যাল শিফটস নিয়ে খুবই প্রিসাইজ করবেন, 20 সেকেন্ডে প্লিজ। গণতান্ত্রিক সরকার ছাড়া কি মোফাকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে গত 6 মাসের বেশি সময়ের মধ্যে ভিজিবল কিছু আমরা দেখছি না কেন? যেহেতু বেশি, আর যদি তারা পররাষ্ট্রনীতি থেকে বের না হয় তাহলে এদের টিকে রাখতে যারা, আমরা তো ফরেন পলিসি থেকে মনে চলে গেছি দূরে, বাট যাই হোক, ব্যাপার হচ্ছে, হ্যাঁ রাইটলি সেড, আমার ছোট ভাই যে প্রশ্ন করেছে, গত 6 মাসে খুব একটা না হলে এখন কেন মানুষ প্রত্যেকদিনই কোনো না কোনো সংস্থা কিন্তু শাহবাগে নামতেছে, ডিমান্ড করেই যাচ্ছে। তো সুতরাং 6 মাসে কি কতটুকু করতে পেরেছি সেটা জনগণ বিচার করবে, আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। এখন আমি ছোট ভাইয়ের একটা কথা এবং ওই ভাই যে প্রশ্ন করলাম, দুইটা কথা একটা মিলিয়ে যদি উত্তর দেই, যে আমাদের বাহাস করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যেটা এতদিন হাসিনা আমলে আমরা করতে পারি নাই। সেটা আমরা করবো, হাজারবার সব বিষয় নিয়ে করবো, সংবিধান নিয়ে করবো, অর্থনীতি নিয়ে করবো, সবকিছু নিয়ে আমরা বাহাস করবো, আর্গুমেন্ট করবো, সেখান থেকে ভালো কিছু বের হবে। কিন্তু আপনারা যদি সবকিছু এখন পরিবর্তন করতে চান, গ্রামে গ্রামে গিয়ে গণপরিষদ বুঝাইতে পারবেন না ভাই। গ্রামে আমরা যাই, এই যে কালকে ঘর থেকে আসছি, গ্রামের মহিলাদের গণপরিষদ বুঝাইতে পারবেন না। আপনি নির্বাচন দেন, নির্বাচনে ভোটে আসেন, এই ভাই পার্লামেন্টে আসুক, আইসা তারপরে সংস্কার করুন, আপনার আইনের মধ্য দিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে গবিহাজের ভাই থাকবে ইনশাল্লাহ। তো আপনারা জনগণের রায় নিয়ে আপনারা একটা সঠিক পার্লামেন্টের মধ্য দিয়ে আপনারা সংস্কার করবেন, সেটাই সবাই চায়। প্রশ্ন নিতে পারছি না, আপনারা একটু একটু আমারও করুক, এত প্রশ্ন করছেন, খাবার পরে করে প্লিজ একটা লাঞ্চ ব্রেক নিচ্ছি। সবাইকে একটুখানি ধন্যবাদ জানাতে চাই, আরো আমরা কৃতজ্ঞতা যারা আমাদের এই সেশনে উপস্থিত ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ। আমাদের গেস্ট যারা আমন্ত্রিত ছিলেন, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ সবার বক্তব্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ।